বর্তমানে মাত্র 18,000 কোটি টাকা জমা আছে ব্যাংক আমানত বীমা তহবিলে। কেন্দ্রীয় ব্যাংক এই তহবিলের অর্থ সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের পরিকল্পনা করছে। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত দেয়া হবে এ তহবিল থেকে। যদি এই অর্থ দিয়ে কোনো ব্যাংক বন্ধ বা দেউলিয়া হলে ক্ষুদ্র আমানতকারীদের পাওনা পরিশোধ সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে কিংবা আর্থিক সংকটে পড়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে আমানত বীমা তহবিলের অর্থ দিয়ে তাদের সুরক্ষা দেয়া হয়। ব্যাংকগুলো তাদের আমানতের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট অর্থ জমা করে এ তহবিলে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে আমানত বীমা তহবিলে বর্তমানে জমা আছে 18,000 কোটি টাকা, যা দিয়ে কম মূলধন সম্পন্ন 25টি ব্যাংকের আমানতকারীদের 1 লাখ টাকা করে দেয়া সম্ভব। এমন অবস্থায় আপাতত একীভূত প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিতে এই তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। আমরা ছোট ব্যাংক যদি বিবেচনায় নিই তাহলে 25টা ব্যাংক আমরা সেবায় করতে পারি। তবে দেখা যায় যদি খুব বেশি বড় ব্যাংক হয়, সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক হয়, তো সেক্ষেত্রে আমরা হয়তো একটা বা একের অধিক দুইটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারি। তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন 1 লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে। তবে যে ব্যাংকগুলো মার্জার হতে যাচ্ছে সেগুলো আসলে সাইজে তেমন বড় না। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর চূড়ান্ত হিসাব এখনও তৈরি হয়নি। এসব ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হচ্ছে। তবে আমানত বীমার তহবিলের অর্থ আপাতত সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করলে অন্যান্য আমানতকারীর সুরক্ষা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মনে হয়েছে যে ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে, সুতরাং আপনার এক্সটার্নাল সোর্স থেকে ঋণ করে হোক, ইন্টারনাল সোর্স থেকে রেভিনিউ আর্নিংস করে হোক, আপনার অন্ততপক্ষে ডিপোজিট আমানতকারীদের স্বার্থটাকে বড় করে দেখা উচিত ছিল এবং টাকাগুলো ফেরত দেওয়ার দরকার ছিল। এবং যেহেতু বাংলাদেশ এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে, সুতরাং IMF বলেন, আপনি বিশ্বব্যাংক বলেন, সবাই কিন্তু এখন আপনার রাজনৈতিক সরকার না আসলে কিন্তু ঋণ কেউ আবার দিবে না, ঋণ মঞ্জুর করবে না। তবে আমানত সুরক্ষা অধ্যাদেশ পাশ হলে আমানতকারীরা 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকা পাবে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে। ফলে 3 মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 571 কোটি 20 লাখ ডলারে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 23% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বরে মোট 1,108 কোটি 70 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একই সময়ে 1,680 কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। ফলে এই সময়ে বাণিজ্য ঘাটতি 571 কোটি 20 লাখ ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 464 কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় 107 কোটি ডলার বা 23% বেশি। এই ঘাটতি নিয়ন্ত্রণে না আনলে টাকার বিনিময় হার আরও কমতে পারে এবং রিজার্ভ পুনরুদ্ধারের পথও কঠিন হতে পারে বলে মত সংশ্লিষ্টদের। এলসি খোলা হলো শিল্প খাতে, এর ফলে ট্রেড ব্যালেন্স নেগেটিভ হলেও এই ইম্পোর্টের কারণে উৎপাদন বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে উৎপাদন বৃদ্ধি পেলে দুটো ইফেক্ট দেখব। এক নম্বর হলো আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাবে, আর এক্সপোর্ট যদি না হয়, উৎপাদিত পণ্য যদি লোকাল মার্কেটে ব্যবহৃত হয়, সেটা ইম্পোর্টের সাবসিডি পণ্য হিসেবে ব্যবহৃত হবে। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করা এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও ভোগ্যপণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানান তারা। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরকেও আন্তরিক হওয়ার আহ্বান এফবিসিসিআই প্রশাসকের। প্রতি রমজানেই অস্থির হয় নিত্যপণ্যের বাজার। কারণ ছাড়াই দাম বেড়ে যায় ভোজ্য তেল, পেঁয়াজ, চিনির মতো পণ্যের। এসব বিবেচনায় আসন্ন রোজায় বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে এফবিসিসিআই। ব্যবসায়ীরা অভিযোগ করেন, চাঁদাবাজি বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রোজায় দাম নিয়ন্ত্রণ কঠিন হবে। রোজার পণ্য আমদানিতে শুল্ক কর ছাড়ের দাবি তাদের। অভিযানের নামে অযথা হয়রানি বন্ধেরও দাবি জানান ব্যবসায়ীরা। চাঁদাবাজির মহা প্রলয় চলছে, আমরা কি করব? মাল নামালে চাঁদা দিতে হয়, মাল উঠালে চাঁদা দিতে হয়, বস্তা উঠালে চাঁদা দিতে হয়,
বস্তানে আমার চাঁদা দিতে হয়। কারণ বাজার, মৌলভীবাজার, ছটাকি ব্যবসায়ীকে দিয়ে আপনারা করেন, যেখানে থেকে ডিস্টার্বটা মেইন, সেখানে গিয়ে আপনারা করার কারণ করছেন না। যেখানে সাপ্লাই চেনের ডিস্টার্ব আছে, আপনারা যান, টিম যান সেখানে। তবে মিল মালিকদের প্রতিনিধিদের দাবি, শীতে কারখানা চালু রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। দোষারোপ না করে সরকারকেও পণ্য আমদানির আহ্বান তাদের। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদের সমস্যা নিয়ে পুলিশ, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনা করার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। পাশাপাশি এফবিসিসিআই থেকে বাজার তদারকির কথাও জানান তিনি। সকলের স্বার্থকে বিবেচনায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। ব্যবসায়ী সমিতি, চেম্বার নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয়, সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। মত বিনিময় সভায় খেজুর, ভোজ্য তেল, চিনি, ডাল ব্যবসায়ীরা উপস্থিত থাকলেও ছিলেন না পেঁয়াজ ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর একটি ফ্রেমওয়ার্ক দিয়ে যাবেন। পরবর্তী সরকার এটির বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। পে কমিশনের জন্য আলাদা কমিশন কাজ করছে। এছাড়া বৈঠকে সংশোধিত বাজেটের আকার কমানোর সিদ্ধান্ত হয়েছে। তবে টাকার অঙ্কে খুব একটা হেরফের করা হবে না বলেও জানান তিনি। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে সয়াবিন ও চিনির আমদানির সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে। পরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও বন্দরের অনেক পুরনো গাড়ি আটকে আছে, সেগুলো স্ক্র্যাপ করে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে। বিগত সরকারের সংসদ সদস্যদের শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা 31টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমদানিকৃত 31টি গাড়ি কেউ খালাস না করায় কাস্টমস আইন অনুযায়ী গাড়িগুলো নিলামে তোলা হয়। নিলামে গাড়িগুলোর যৌক্তিক মূল্য না পাওয়ায় জনস্বার্থে মূল্যবান এসব গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য বিশেষ আদেশ জারি করা হয়েছে। তবে গাড়ির আমদানিকারকরা ভবিষ্যতে শুল্ক ও কর পরিশোধ করে আইনানুগ পদ্ধতিতে গাড়িগুলো খালাস করতে পারবে। এক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকদের অনুকূলে খালাসের ব্যবস্থা নিলে সরকারি যানবাহন অধিদপ্তর কাস্টমস কর্তৃপক্ষগুলোকে গাড়িগুলো হস্তান্তর করবে। চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল এলসিটি প্রকল্পে মোট 800 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পাবে বাংলাদেশ। সরকারি বেসরকারি অংশীদারিত্বে যা হবে বাংলাদেশের সর্ববৃহৎ ইকুইটি বিনিয়োগ। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, টার্মিনাল প্রকল্পের নকশা, অর্থায়ন, নির্মাণ ও তত্ত্বাবধানে থাকবে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠার এপিএম টার্মিনালস। তবে এর মূল মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে। এপি টার্মিনালস বর্তমানে 33টি দেশের 60টিরও বেশি টার্মিনাল পরিচালনা করছে। এলটিসি চালু হলে বন্দরটিতে প্রতি বছর কন্টেইনার ধারণ সক্ষমতা 44% বেশি। সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, আগামী সপ্তাহে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এপিএম টার্মিনালসের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। স্বাক্ষরের সময় 250 কোটি টাকা সাইনিং মানি পাবে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করলে 2030 সালের ব্যবহারের জন্য প্রস্তুত হবে। The ownership remains with the port. So ownership আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে
নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন বিধিমালা 2025 রুল স্থগিত করা হয়েছে। বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসান এর দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেয়। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের মুখপাত্র নুরুল ইসলাম মান্নিক বলেন, দুই পক্ষের তুমুল লড়াইয়ের পর হাইকোর্ট বিএসইসির করা নতুন মার্জিন আইন 1 সপ্তাহের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এর আগে বিনিয়োগকারীদের পক্ষে এস.এম. ইকবাল হোসেন একটি রিট আবেদন দায়ের করেন। রিটের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট জয়নুল আবিদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কাউসার কামাল ও অ্যাডভোকেট কামাল হোসেন। স্থগিতের আদেশ অর্থ মন্ত্রণালয়, বিএসইসি সহ সংশ্লিষ্টদের কাছে পাঠাতে বলা হয়েছে। একীভূত প্রক্রিয়া থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করাকে একতরফা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবিএ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে 5টি ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈধ ও নিয়ম মাফিক বিনিয়োগ করা মূলধনকে কেন্দ্রীয় ব্যাংকের একযোগে শূন্য ঘোষণা করা কঠোর ও একতরফা সিদ্ধান্ত। এটি বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী এবং পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে ব্যাংকগুলোর শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ বা সমন্বিত সমাধানের উদ্যোগ সহ 3টি দাবিও জানায় সংগঠনটি। এদিকে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ করা প্রশাসকেরা। গ্রাহকদের সঙ্গে সভা করে আমানত ফেরতের নিশ্চয়তা দিচ্ছেন তারা। এছাড়া প্রবাসীদের পাঠানো আয় যাতে সুবিধাভোগীরা সময় মতন পান সেদিকেও ব্যাংকগুলোকে নজর রাখতে বলা হয়েছে। জানা যায়, ব্যাংকগুলোকে কিভাবে একীভূত করা যায় সে বিষয়ে কাজ শুরু করেছেন প্রশাসকেরা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোর প্রধান কাজ হবে প্রযুক্তি ব্যবস্থা একীভূত করা। আপাতত সব জনবল রেখে শাখাগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আমানত বীমা তহবিল থেকে গ্রাহকদের 2 লাখ টাকা পর্যন্ত দেওয়ার বিষয়ে চলতি মাসে প্রজ্ঞাপন জারির কথা রয়েছে। ওই প্রজ্ঞাপনে গ্রাহকরা কখন থেকে টাকা তুলতে পারবেন তা সুনির্দিষ্ট করে জানানো হবে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শুরু হয়েছে আমন ধান কাটা মারাই। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার পোকার আক্রমণ ও অসময়ের বৃষ্টির ফলনে কিছুটা প্রভাব পড়ার কথা জানিয়েছেন তারা। একই সাথে ধানের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিও তাদের। ঠাকুরগাঁয়ে এবার আমন ধানের আবাদ হয়েছে 1,37,000 হেক্টর জমিতে। শুরু হয়েছে কাটা মারাই। কষ্টের ফসল ঘরে তুলতে এখন ব্যস্ততা চাষি পরিবারে। এরই মধ্যে ধানের দাম নিয়ে লোকসানের শঙ্কায় পড়েছেন জেলার কৃষকরা। সার বিষের দাম বেশি, 5-7টা এক্সপোর্ট দিবা হয়েছে এবং বিস্পার খালে আমাদের আর দাম পাচ্ছি না। যদি সরকার বেশি পরিমাণে ধানটা কিনতো তাহলে কি আমরা সাধারণ চাষিরা ন্যায্য মূল্য পাইতাম। এদিকে মৌসুমের শুরুতে পোকার আক্রমণ আর ধান কাটার আগে বৃষ্টি, এতে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে মেহেরপুরে। এবার পোকার আক্রমণটা ছিল সব থেকে বেশি, মানে খুব বেগ পাইতে হয়েছে আমাদেরকে। নওগাঁ ও নাটোরের বেশিরভাগ এলাকায় শুরু হয়েছে রোপা আমন কাটা মারাই। তবে মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কায় পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচের সাথে সমন্বয় করে ধানের দাম নিশ্চিতের দাবি তাদের। বৃষ্টির কারণে বা ঝড়ের কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকের কত ক্ষতি হচ্ছে এটা কেউই দেখে না। 1100-1200 আর বর্তমানে যে ফলন 6-7 মণ 8 মণ ইনকাই হচ্ছে। একই অবস্থা উত্তরের আরেক জেলা জয়পুরহাটে। ব্যবসায়ীরা বলছেন, পুরো দস্তুর ধান বাজারে উঠলে দাম কিছুটা বাড়তে পারে। নতুন ধান উঠতেছে, পরবর্তীতে ধান আরো বেশি উঠবে। এই ধানগুলো মেট চাতালগুলো কিনে নিয়ে চাল বাইর করতেছি। 1130, 40, 50 এর মধ্যে ধান কিনেছি। এবার জেলায় শুধু আগাম জাতের ধান চাষ হয়েছে প্রায় 16,735 হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তারা বলছেন, বাম্পার ফলনে পুষিয়ে নিতে পারবেন কৃষকরা। আগাম ধান চাষ হয়েছে 16,735 হেক্টর জমিতে। ইতিমধ্যে আমরা 259 হেক্টর জমির আগাম ধান বর্তন করেছি। এখানে আমরা ফলন আশা করতেছি 88,391 মেট্রিক টন ধানে এবং চালে 58,927 মেট্রিক টন। প্রতি বছরে ভরা মৌসুমে ধান নিয়ে লোকসান কাটিয়ে উঠতে পারেন না প্রান্তিক কৃষক ও বর্গাদাররা। তাদের বাঁচাতে ও ধানের উৎপাদন বাড়াতে উপযুক্ত দাম নির্ধারণের দাবি তাদের। রেশমি নন্দী,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রেক্ষাপট এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তাদের বিভিন্ন রকম তথ্যবহুল আলোচনা আমরা সকলে মন দিয়ে শুনেছি। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানা ছিল না। আমার ধারণা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক কিছু জানা ছিল না, আমরা এইসব আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পেরেছি। 1975 সালের 7ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু এবং মিত্র চিহ্নিত করার দিন। সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে আজকে মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সিভিল সোসাইটি সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ববর্গ উপস্থিত আছেন। নর্মালি আমি চেষ্টা করি আমার বক্তব্য হয়তো একটু ছোট করতে। আজকে যদিও অনুষ্ঠানটি অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার অনেকগুলো কথা আপনাদের সামনে, আমার চিন্তা অনেকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই জন্য যদিও বা বিরক্তির উদ্রেক হয়, তারপর আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো বলার সুযোগ আমাকে দেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের জন্মযুদ্ধ থেকেই শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে একটি কথা আমার অনেক সময় মনে পড়ে। কথাটি অনেকটা এরকম: অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দুচোখই অন্ধ। সুতরাং আমাদেরকে যেরকম সব সময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই, অপরদিকে ভবিষ্যতের পথ চলাও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটাও বোধহয় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে। এবং সেই জন্যই 1975 সালের ঐতিহাসিক 7ই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবৃন্দর যেই সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তার রেশ ধরে যদি আমি বলি তাহলে বলতে হয়, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, 1975 সালের 7ই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল। তারা বিডিআর পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তারা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বীর জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমরা মনে করি 1971 সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 2024 ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। সুতরাং ভবিষ্যতে, যা এখানে বহু বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে উল্লেখ করে গিয়েছেন, একই সাথে আমিও বলতে চাই, ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আজ আমাদের এবারের 7ই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ।